নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যার চেষ্টা সহ 5টি মামলায় আসামি করা হয়েছে আইভীকে। শুক্রবার রাত 11:30টায় এসব মামলায় তাকে গ্রেপ্তারে অভিযান চালাতে তার দেওভোগ এলাকার বাড়িতে প্রবেশ করে পুলিশ। এ সময় আশপাশের মসজিদগুলোতে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাড়ির চারপাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে ভোরের দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। যেমনটি বলছিলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আইভীকে গ্রেপ্তার করার পর সেখানে এখন কি অবস্থা? এলাকাবাসী কি এখনো সড়ক অবরোধ করে আছেন কিনা এবং গ্রেপ্তার নিয়ে পুলিশ কি বলছে? কাজরি, আপনি জানেন যে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত রাত 11টায় তারেক আল মেহেদির নেতৃত্বে একটি টিম তার বাড়িতে প্রায় 11টার দিকে প্রবেশ করে এবং সারা রাত সেখানে অবস্থান করে ভোর 6:30টার দিকে তাকে গ্রেফতার দেখানো হয়। মূলত আইভীর বিরুদ্ধে সিদ্দিরগঞ্জ থানায় 4টি এবং নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে। এর মধ্যে সিদ্দিরগঞ্জ থানার যে পোশাক শ্রমিক মিনাজ হত্যা মামলার একটি মামলায় তাকে মূলত গ্রেফতার দেখানো হয়েছে এবং গ্রেফতার দেখেছে বর্তমানে ডিবির হেফাজতে রয়েছে নারায়ণগঞ্জের। এদিকে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন এবং যে সাধারণ জনগণ বিশেষ করে রাস্তায় নেমে আসে এবং তারা বিক্ষোভ করে। তারা সড়ক অবরোধ করেছিল, এখন তারা আসলে সড়ক ছেড়ে দিয়েছে, আমরা এমনটাই জেনেছি শেষ খবর পাওয়া পর্যন্ত। তবে কিছুক্ষণ পরে পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তাকে কিছুক্ষণ পরে কোর্টে তোলা হবে। আপনাকে একটু বলে রাখি যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে মামলাগুলো হয়েছিল সেখানে আইভীকে কয়েকটি মামলায় মোট 5টি মামলায় আসামি করা হয় এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ সুপারের কার্যালয়ে একটা নিরাপত্তা বা কঠোর ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে বাইরের থেকে কোনো মানুষকে প্রবেশের উপর একটু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সংবাদ সংগ্রহ করছে এবং উনি পুলিশের হেফাজতে বর্তমানে আছেন, ডিবির হেফাজতে। হয়তো কিছুক্ষণ পর তাকে কোর্টে তোলা হলে আমরা আরো জানিয়ে দিতে পারবো আপনাকে। তবে এর মধ্যে যে বিষয়টা আছে যে নারায়ণগঞ্জে মোট 87টি মামলা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের যে সময়, তার মধ্যে 5টি মামলায় উনি আসামি হয়ে থাকেন এবং এখানে কিন্তু যখন তাকে গ্রেফতার করা হয় তখন বিএনপির লোকজন কিন্তু মিছিল বের করে এবং সেখানে তার গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করলে একজন পুলিশ সদস্য আহত হয় এবং সে বর্তমানে চিকিৎসাধীন আছে বলে আমরা জানতে পেরেছি। তো কাজরি, যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে যে আইভী যখন গ্রেফতার হয় ঠিক তার নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি গণমাধ্যমকে বলেছিলেন যে আসলে সে সুষ্ঠু ধারার এবং রাজনীতি করেছেন এবং পরিচ্ছন্ন ধারার রাজনীতি করেছেন। বৈষম্যবিহীন যে দেশ করার প্রত্যয়ে নতুন সরকার গঠিত হয়েছে, এখানে যদি বৈষম্য থেকেই যায় তাহলে তার এই পরিচ্ছন্ন রাজনীতি কি ফলাফল, সেই প্রশ্ন গণমাধ্যম কর্মীদের তিনি করেছিলেন। তারপরেও তিনি একটা হত্যা মামলার আসামি। আসলে বিচার প্রক্রিয়ার পরেই বোঝা যাবে আসলে তার পরবর্তী ফলাফল কি হয়। তা কাজরি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে। হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। নোয়াখালী জেলা কারাগারের দেয়াল টপকে এক আসামির পালানোর চেষ্টার ঘটনায় পুরো জেলায় তোলপাড় ও আলোড়ন সৃষ্টি হয়েছে। কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এভাবে আসামি পালানোর চেষ্টার ঘটনায় 2 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে কারা কর্তৃপক্ষ বলছে যুবকটি মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় এবং মায়ের অসুস্থতার খবর শুনে আবেগে এই চেষ্টা করেছে। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নোয়াখালীর মাইজদির যুবক তানিমকে মঙ্গলবার 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। কিন্তু বুধবার দুপুরে দায়িত্বরত 2 কারারক্ষীর চোখ ফাঁকি দিয়ে 18 ফুট উঁচু দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন তিনি। বিষয়টি কারাগারের আশপাশের লোকজন দেখে দ্রুত কারারক্ষীদের জানায়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে দেয়াল থেকে নামানো হয়। তবে এভাবে প্রকাশ্যে কারাগার থেকে একজন আসামির পালানোর চেষ্টার ঘটনায় হতবাক সবাই। আমরা দৌড়ি এদেরকে নামাইতে পারিনি, হে লটকি থাকে, আমাদের দৌড়া শুরু করে একটা বিপদ যদি হয় কোনো দুর্ঘটনা ঘটে, এই জন্য আমরা ধীরে সুস্থ ভাবে তারে আমরা নামানো হয়েছে। পরে তারে দৌড়ে ওই দিক দিয়ে গেছে,
ওই দিক দিয়ে এমনি লইয়া আছে ভিতরে। এলাকাবাসী বলছেন এভাবে একজন আসামির পালানোর চেষ্টার ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এখানে আরো বড় বড় আসামি তো আছে, যে ওইখানে যদি একটা ব্যবস্থা না করে তাহলেও অতীতে বড় বড় আসামি বা দাগি আসামিরা তো ওইখানে উঠতে পারে। আপনারা দেখে শুনে রাখবেন যাতে করে এই ধরনের ঘটনা কখনো না হয়, ওদের ভবিষ্যতে যেন না ঘটে, এগুলোর জন্য তারা আরো কঠোর হওয়া উচিত। এদিকে নাগরিক সমাজও এই ঘটনাকে খারাপ দৃষ্টান্ত বলে মনে করছে। এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে একজন আইনজীবী হিসেবে আমি মনে করি না। আমি এটার জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হোক, তদন্ত কমিটির মাধ্যমে যথাযথ অতি দ্রুত এখানে যারা জেল কর্তৃপক্ষ আছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে নোয়াখালী জেল সুপার আব্দুল বারেক ক্যামেরার সামনে কোনো কথা না বললেও মুঠোফোনে জানান দায়িত্বে অবহেলার অভিযোগে 2 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জোরদার করা হয়েছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থাও। নিরাপত্তার ব্যবস্থা কোন রকমের কমতি নাই, আগে পরে সবসময় আমাদের নিরাপত্তা জোরদার ছিল। তবে কোন ব্যক্তির এরকম দুর্বলতার কারণে আসলে পুরো ডিপার্টমেন্ট তো দায়ী থাকতে পারে না। নোয়াখালী জেলা কারাগারের নতুন ভবনটি তৈরি হয় 1972 সালে। আর এই কারাগারে হাজতি ধারণ ক্ষমতা 500 জন হলেও এখানে আছেন 851 জন। হাসিবা আলী বর্ণা, 71। দেশের বন্দর সক্ষমতা দক্ষ ও সর্বোচ্চ উপায়ে ব্যবহারের জন্য বন্দর অপারেশনে বিশ্বের টপ অপারেটরদের আনা হচ্ছে বলে জানিয়েছেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম লালদিয়ার চর ও বে টার্মিনাল প্রকল্প ঘুরে দেখার পর গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের জন্য সবচেয়ে বেশি দরকার বন্দরের কার্যক্রম সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধি। এ লক্ষ্যে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পাশাপাশি লালদিয়ার চর টার্মিনাল ও বে টার্মিনাল প্রকল্প দেখতে আসেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সাথে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউতে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন তারা। আশিক চৌধুরী বলেন, বন্দর অপারেশনে বিশ্বের টপ অপারেটরদের আনার মূল উদ্দেশ্যই হচ্ছে দেশের ভূমি ও বন্দর সক্ষমতা সর্বোচ্চ দক্ষভাবে ব্যবহার করা। ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড, আমাদের ক্যাপাসিটি লিমিটেড, সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি। বিডা চেয়ারম্যান আরও বলেন, বে টার্মিনাল নির্মাণে 2টি বিদেশি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে $2 বিলিয়ন বিনিয়োগ করবে। ইকোনমিক ডেভেলপমেন্ট সব গভর্নমেন্টেরই প্রাইমারি এজেন্ডা হওয়া উচিত বাংলাদেশে। তো এই ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই টার্মিনালগুলোকে আমরা যত বেটার, যত এফিশিয়েন্ট, যত ওয়ার্ল্ড ক্লাস করতে পারবো, তত আমাদের ওভারঅল ব্যবসা পরিস্থিতির জন্য অনেক বড় একটা কন্ট্রিবিউশন তারা করতে পারবে। বিকেলে এক সংবাদ সম্মেলনে বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম পরিণত হবে একটি ম্যানুফ্যাকচারিং হাবে। এর জন্য বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। ম্যানুফ্যাকচারিং যে পাওয়ার হাউসগুলোর কথা বলছি আমরা, বাংলাদেশের ভিতরে সবগুলাই কিন্তু চট্টগ্রাম এলাকার মধ্যে, এবং সেটা মেইন কারণ হচ্ছে চট্টগ্রামের বন্দরগুলো। তো বন্দরগুলোকে যদি আমরা সাকসেসফুল করতে না পারি তাহলে এই ফুল মাস্টার প্ল্যান উইল বি কমপ্লিট ফেলিয়ার। আর বন্দর চেয়ারম্যান জানান, বে টার্মিনালে মাদার ভেসেল সরাসরি নোঙ্গর করতে পারবে। 25,000 মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বে টার্মিনালে। 13 মিটার জাহাজ আসলে পরে এখন যেই জাহাজগুলো আসে তার প্রায় 3-4 গুণ একটা জাহাজই নিতে পারবে। এতে আমাদের পরিবহন কষ্ট কমে যাবে। 2030 সাল সামনে রেখে পুরো অঞ্চল জুড়ে একটি বড় অর্থনৈতিক পরিবর্তনের আশা করেন বিডা নির্বাহী চেয়ারম্যান। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। বৃহস্পতিবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের 4 জনই একই পরিবারের। গোটা পরিবারে এখন শোকের মাতম। তারা বলছেন, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। দ্রুত এই চালকের শাস্তি হওয়া দরকার। আর তাদের সহায়তা দাবি করেছেন প্রতিবেশীরা। আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে 2 নারী সহ 5 জন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের 4 জন সদস্য রয়েছে।
তারা হলেন মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের সামাদ ফকির, তার স্ত্রী শাহেদা বেগম এবং তার ছেলে বিল্লাল ও মেয়ে আফসানা। এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী ও স্বজনরা বাস চালকের বিচারের দাবির পাশাপাশি নিহতের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা দাবি করেছেন। এর সুস্থ তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের এই ক্ষতিপূরণ দাবি করি। এই ধরনের বাস চালক যেন বেপরোয়াভাবে আর গাড়ি না চালায়, আর কারো সংসারের হাতে না হয়, কেউ জানি আর মারা না যায়। এদিকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। সড়ক দুর্ঘটনা মারা গিয়েছে, ওনাদেরকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা দেওয়া যেতে পারে, এরকম একটা সিস্টেম আছে, কিন্তু ওনাদেরকে আবেদন করতে হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনা থেকে প্রতিকার পেতে কার্যকরী ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শরীফ আজাদ প্রীতম, ৭১। দখল দূষণে বিপর্যস্ত বংশী নদী। সাভারের আশুলিয়া নয়ারহাট এলাকায় নদী দখল করে চলছে অবৈধ বালুর ব্যবসা। বালুর উত্তোলনের সময় তা পড়ে নাব্যতা হারাচ্ছে নদী। একই সাথে নদীতে নিয়মিত আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পানি, দূষণ ঘটছে পরিবেশেরও। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে বিস্তারিত। সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজার পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী বিপর্যস্ত দখলে দূষণে। নদী দখল করে চলছে বালুর ব্যবসা। বংশী নদীর ওপর নির্মিত ব্রিজে নয়ারহাট অংশের ডান ও বাম দুদিকেই অনেকগুলো বালুর গদি। এসব গদিতে নদীপথে বালুবাহী ট্রলার ও বালখেটে করে বিভিন্ন এলাকা থেকে বালু এনে ড্রেজারের সাহায্যে গদিতে ফেলা হয়। নদীতে বালুর বস্তা ফেলে গড়ে তোলা হয়েছে এসব গদি, আর এসব গদির একটা অংশ বালুর ডাম্পিং প্লেস হিসেবে ব্যবহৃত হয়। বালু উত্তোলনের সময় নদীতে বালু পড়ায় নাব্যতা হারাচ্ছে বংশী। এর ফলে নদী ভরাট হয়ে ক্রমেই সরু হয়ে আসছে। অবৈধ বালু ব্যবসায় সরকার হারাচ্ছে রাজস্ব, পাশাপাশি বালখেট ও ট্রলারগুলোর অদক্ষ চালকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পার। এদিকে নদীতে ফেলা হচ্ছে বাজারে প্রতিদিনের ময়লা। প্রতিনিয়ত ফেলা ময়লা আবর্জনার স্তূপে দূষিত হয়ে পড়েছে নদী। স্থানীয়রা বলছেন, নদী দখলমুক্ত করতে এর আগেও কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অভিযান হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। উপার দিয়া বরট করছে, ইপার বরট করছে, সরকার ওই যে আধা বেজি বাইঙ্গা ছিয়া দিছে, হ্যাঁ, আর কিছুই করলো না। অনেক মাছ পাওয়া যেত, অনেক প্রকার মাছ পাওয়া যেত। এখন তো মনে করেন ইপিজেটের পানি আসে, বিভিন্ন কলকারখানায় পানি আসে, নষ্ট হয়ে যায়, এখানে মাছ থাকে না। নদীর পাড়ে ময়লা আবর্জনা ফালিয়ে বালিঘাটে এটা সেটা করে নষ্ট করে ফেলছে। নদী দখলের বিষয়ে পুরোপুরি মানতে নারাজ বালু ব্যবসায়ীরা উল্টো নদীর কিছু অংশের মালিকানাও দাবি করেন। নদী বাঁচাতে হলে সকলকে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে বলে জানান নাগরিক সমাজের নেতারা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদী দখল করে অবৈধভাবে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না। বংশী নদীর পার দখল মুক্ত করা, বংশী নদী পুনর্খনন করা এবং সাভারের যে নদী নালা খাল বিলগুলো আছে ওগুলো দ্বিতীয় পর্যায়ে দেওয়া, আমরা একটা প্রতিবেদন সরকারের দেওয়ার জন্য বেলার মাধ্যমে আমরা সেটা করেছি। প্রত্যেকটা মানুষের একটা বিবেকের জাগরণ হওয়া দরকার এবং যারা এইসব দখল দূষণ এবং পরিবেশ দূষণ করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এখানে কোনো অবৈধ ব্যবসায়ীকে আমরা রাখবো না। তাদেরকে হলো যে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এবং রাষ্ট্রের যে আইন আছে, প্রচলিত আইন আছে, সেই আইনের সর্বোচ্চ প্রয়োগ করব এবং শাস্তি নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর। বংশী নদীর নাব্যতা রক্ষায় এবং নয়ারহাট বাজার সংলগ্ন নদীর ঘাট সর্বসাধারণের জন্য ব্যবহারযোগ্য করতে অচিরে এসব অবৈধ বালুর গদি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন সব শ্রেণীর মানুষ। হাসান আহমেদ, ৭১। যেমনটি বলছিলাম, সাভারের আশুলিয়ায় বংশী নদী দখল করে চলছে অবৈধ বালুর ব্যবসায়, যেটা নদীতে নিয়মিত আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক জানাবেন যে নদী দখল ও দূষণ রোধে প্রশাসন থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত, এবং কোনো কেন অবৈধ বালু ব্যবসা বা নদী দূষণ রোধ করা যাচ্ছে না, স্থানীয়রা কি বলছেন?
কাজুরি আশুলিয়ার যে নয়ারহাট ব্রিজ, সেই ব্রিজের নিচ থেকে প্রবাহিত যে বংশী নদী তা গেল 2023 সালে উপজেলা প্রশাসন এবং ঢাকা জেলা প্রশাসন মিলে কিন্তু প্রায় 91টি যে অবৈধ স্থাপনা ছিল সেটি কিন্তু উচ্ছেদ করেছে, এবং সেই উচ্ছেদের পর কিন্তু এই বংশী নদীর যে তীরবর্তী যে অঞ্চল, সে অঞ্চলের প্রায় 50% কিন্তু উদ্ধার জমির যে নদীর যে জমি, সেই জমিটি কিন্তু উদ্ধার করতে পেরেছে ঢাকা জেলা প্রশাসন। তারপরে কিন্তু ঠিক এই বছরে কিন্তু এখানকার যে সকল নদীর তীরবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রায় 16টির মতো বালু ব্যবসায়ীরা তারা কিন্তু নদীর পাড় দখল করে কিন্তু তারা বালু ব্যবসায়ী করছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু ইতিমধ্যে বলকেট এবং ব্রিজের নিচে কিন্তু বালুর যে ডাম্পিং প্লেস সেটি কিন্তু রয়েছে। এখানকার যে সকল বালু ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি দাবি করছেন যে তাদের কিছু মালিকানা অংশ জমি থাকলেও কিন্তু তাদের অধিকাংশ কিন্তু এই নদীর তীরেই কিন্তু তাদের এই ডাম্পিং প্লেসটি অবস্থিত। এবং এছাড়া এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে এই নদীর পাশেই কিন্তু একটি বাজার রয়েছে, নয়ারহাট বাজার, এবং সেই বাজার সহ এলাকার যে সকল ময়লা আবর্জনা রয়েছে সেই ময়লা আবর্জনা কিন্তু এই নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু এবং ফেলা হয়। এছাড়া এখানকার যেহেতু আসলে একটি শিল্পাঞ্চল এলাকা, এই শিল্পাঞ্চল এলাকার অনেক দূষিত যে বর্জ্য সেগুলো কিন্তু এই নদীতে সরাসরি ফেলা হচ্ছে, যার ফলে কিন্তু এই নদীতে এখন এখানকার যে সকল জেলে রয়েছেন তারা যেমনটি বলেছেন যে নদীতে কিন্তু তারা কিন্তু আগের মতো সে মাছ আহরণ করতে পারছে না। অনেক সময় কিন্তু এখানকার যে সকল সরীসৃপ প্রাণীরা রয়েছে সেগুলোর কিন্তু মৃত অংশ কিন্তু ভেসে উঠছে। আমি এই বিষয়ে এখানকার যে সাভার উপজেলা প্রশাসন কর্মকর্তা আছেন তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে যে সকল অবৈধ ব্যবসায়ীরা রয়েছেন যারা এই নদী দখল করে তাদের ব্যবসা প্রচারণা করছেন, তাদের খুব দ্রুত সময়ের মধ্যে তাদের উচ্ছেদ অভিযান করে এই নদীর তীর কিন্তু তারা দখল মুক্ত করবেন। এবং এলাকাবাসীর একটি দাবি যেন প্রশাসন খুব দ্রুত সময়ে এই নদীর পাশে যারা ব্যবসা করছেন, সেই নদীর নাব্যতা নষ্ট করছেন, তাদের যেন খুব দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান করে নদীর সেই আগের রূপে যেন ফিরিয়ে আনে, এমনটাই প্রত্যাশা কিন্তু এখানকার এলাকাবাসীর। কাজরি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে আশুলিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বন্যা পরবর্তী সময়ে কুমিল্লার বিভিন্ন উপজেলায় পতিত জমিগুলোতে পলি পড়ায় জমিগুলো উর্বর হয়ে উঠেছে, ফলে এবছর বোরো ধানের ভালো ফলন হয়েছে। সোনালী ধান হাসি ফুটিয়েছে কৃষকের মুখে। কৃষি কর্মকর্তারা জানান, ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কাজ করছে সরকার। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লা জেলার 17টি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন প্রায় পাকা বোরো ধান। বন্যার প্রতিকূলতা কাটিয়ে বোরোর বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বোরো ধানের লক্ষ্যমাত্রা চাইতে বেশি ফলন হয়েছে। বাজারে ধানের দাম বেশি থাকায় উৎপাদন খরচ পুষিয়ে লাভের মুখ দেখার আশা করছেন কৃষকরা। 60 শতক আলহামদুলিল্লাহ বহুত ধান হয়েছে। প্রতি শতকে আমরা 1 মণ করে আইছি, 2 শতকে প্রায় কানি খেতে আমরা 40 মণ করে আইছি, 38-40 মণ। ধান খুব ভালো হয়েছে, এবার ধান বাম্পার ফসল হয়েছে। এবছর তো ধান ভালো হয়েছে, ফসল ভালো হয়েছে, খরচও হয়েছে, ফসলও ভালো হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও ধান কাটার দিন মজুরদের দিতে হয় বাড়তি দাম। প্রতিদিন তাদের দিতে হয় 900 থেকে 1000 টাকা। এই নিয়ে কৃষকদের কিছুটা অসন্তোষ রয়েছে। 18-20 কানি জমির ভিতরে হয়তো 1-1.5 লাখ টাকা কামড়া নিতে, হয়তো ধান হইব 400 মণের মতো। এই সিন্ডিকেটের কারণে ধানের দামটা কমের কারণে আমরা যে কৃষক আমরা ক্ষতিগ্রস্ত। কৃষি কর্মকর্তা জানান, ধানের ন্যায্য মূল্য নিশ্চয়তার জন্য কাজ করছে সরকার। তো আমরা চেষ্টা করতেছি আমাদের কৃষকদেরকে ধান উৎপাদনের ক্ষেত্রে বা যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে যেন সঠিক মাত্রায় বা জুডিশিয়ালভাবে সার প্রয়োগ করতে পারে, মাটি পরীক্ষা করার মাধ্যমে যেন সার জমিতে প্রয়োগ করে, সেজন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং কৃষকরা এটা করছে অনেকেই। চলতি বছর কুমিল্লায় 1,61,790 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও 1,61,971 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। শরীফ আজাদ প্রীতম, 71। নিরাপদ আম ও লিচু সংরক্ষণ এবং বাজারজাত করতে আগামী 15 মে থেকে গুটি আম ও মুজাফফর জাতের লিচু গাছ থেকে পাড়ার সময়সীমা নির্ধারণ করেছে নাটোর জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আম লিচু আহরণ, বাজারজাতকরণ ও সংরক্ষণ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া মোট 15 জাতের আম পাড়া যাবে 15 মে থেকে 10 আগস্ট পর্যন্ত, আর লিচু 25 মে পর্যন্ত। তবে আবহাওয়ার তারতম্যে নির্ধারিত সময়ের আগে আম ও লিচু পেকে গেলে সেক্ষেত্রে গাছ থেকে পাড়তে অনুমতি নিতে হবে ইউএনও ও কৃষি বিভাগের। এ সময় আড়ত ও বাগানগুলোতে পরিচালিত হবে মোবাইল কোর্ট। এছাড়া কম খরচে রাজধানী সহ বিভিন্ন জেলায় আম পাঠাতে ডাক বিভাগের পাশাপাশি ট্রেনের স্পেশাল সার্ভিসগুলো কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয় সভায়। দেশযুগের এ পর্যায়ে জেনে নেব বাজারের খবর। আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, কোন বাজারে আছেন? সেখানে সব ধরনের সবজি সহ সব ধরনের পণ্যের দাম কেমন দেখছেন এবং বাজার মনিটরিং ব্যবস্থা কেমন রয়েছে? আমি আছি সাভারের গেন্ডা পাইকারি বাজারে, সাভারের সবচেয়ে বড় পাইকারি বাজার এটি। এখানকার যে সবজিগুলো আসে মূলত দেশের উত্তরাঞ্চল থেকে সবচেয়ে বেশি সবজি এই গেন্ডা পাইকারি বাজারে আসে, এবং এখান থেকে সাভারের খুচরা ব্যবসায়ী যারা আছেন বলা যায় যে অধিকাংশ ব্যবসায়ী এখান থেকে সবজি কিনে নিয়ে যান। তো আজকের গেন্ডা পাইকারি বাজারের যে চিত্র, তাতে সবজির দাম গতকালকের তুলনাও কমেছে। আর গত সপ্তাহের সাথে তুলনা যদি করি তাহলে ব্যবসায়ীরা বলছেন যে পাল্লা প্রতি অর্থাৎ প্রতি 5 কেজিতে হিসেব করলে প্রায় 15 থেকে 20 টাকা পর্যন্ত প্রতিটি সবজিতে কমেছে। আমি যদি খুচরা হিসেব একটু বলি, যে যেমন ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে আজকের বাজার 30 টাকা, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে কেজি প্রতি 16 টাকা থেকে 18 টাকা, পটল বিক্রি হচ্ছে কেজি প্রতি 30 থেকে 35 টাকা। তো এইরকম ভাবে সবজিগুলো বিক্রি হচ্ছে গেন্ডারে পাইকারি বাজারে। আর ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় দাম যেহেতু কমেছে এবং সামনে আরো কমবে, কারণ বাজারে প্রচুর পরিমাণে সবজি উঠেছে এবং এই কারণেই এই দাম কমেছে, সামনে আরো দাম কমবে। আর এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে ব্যবসায়ীরা একদিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তারা উত্তরবঙ্গ থেকে যে সবজিগুলো আসছে এখানে অর্থাৎ বেশি দাম দিয়ে তাদের কিনে আনতে হচ্ছে, কিন্তু এখানে আসার পর দাম কমে যাচ্ছে। গতকালকে একজন মরিচ ব্যবসায়ী বলছিলেন আমাদের যে গতকালকে তার 6 বস্তা মরিচে প্রায় 19,000 টাকা তিনি লোকসান দিয়েছেন। আজকেও মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 30 থেকে 32 টাকা, যেটা গতকালকেও তারা 36 টাকা পর্যন্ত বিক্রি করেছেন কেজি প্রতি পাইকারিতে। এর বাইরে যে সবজিগুলো আছে পেঁয়াজ, রসুন, এছাড়া অন্যান্য আদা, এগুলোর বাজার মোটামুটি স্থিতিশীল। আর মাছ মুরগির যে বাজার সেটাও মোটামুটি স্থিতিশীল আছে, খুব একটা হেরফের হয়নি। তবে সবচেয়ে বেশি যে হেরফের সেটি হচ্ছে সবজির বাজারে। এই কারণে ব্যবসায়ীরা বলছেন যে যদি এই কৃষকদের যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে সবজির দাম আরেকটু বাড়াতে হবে, কিন্তু এই সবজির দাম বাড়লে পরে যারা ক্রেতা আছেন তারাও একটু অখুশি হন। তো সব দিক মিলে রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, যারা ছিলেন বাজারের খবরাখবর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় কবির নিজস্ব জমিদারি কাচারি বাড়ি পতিসরে আয়োজন করা হয়েছে 3 দিনের রবীন্দ্র জন্মোৎসব। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন এই আয়োজন করেছে। বৃহস্পতিবার রবীন্দ্র কাচারি বাড়ি পতিসরে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। পরে দেবেন্দ্র মঞ্চে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাফিউল সারওয়ার সহ বিশিষ্টজনেরা। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আয়োজনে হাজারো ভক্ত ও অনুরাগীদের ঢল নামে। এছাড়াও 3 দিনব্যাপী উৎসবে প্রতিদিনই কবির জীবনী ও সৃষ্টি নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। তোমাদের কোনো ভয় নেই। তিনি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তার ইতিহাস, তার সাহিত্য চর্চা, তার কাব্য চর্চা, তার নাটক চর্চা, সাহিত্যের সমস্ত অঙ্গনে উপন্যাস, গান, কবিতা সব জায়গায় তার অবদান। বাংলা সাহিত্যে তার এই অনবদ্য সৃষ্টি আজও সকলের উপরে অবস্থান করছে। হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই। আগের মতো আর এই ছোট পাখি দেখতে পান না গ্রামগঞ্জের মানুষ। তারা বলছেন বড় গাছ কমছে, সঙ্গে কমছে বাবুই। তবে এর মাঝে রাজবাড়ির লোকশেড বদ্ধভূমি এলাকার একটি তাল গাছে বাসা বেঁধেছে এই পাখি। এই বাসা দেখে আশা পাচ্ছেন গ্রামের মানুষ, কারণ প্রবাদ আছে বাবুই পাখি সুদিনের প্রতীক।
মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। কান্তকবি রজনীকান্তের স্বাধীনতা শোক কবিতায় চড়াই আর বাবুইয়ের এই তর্কাতর্কি মনে করিয়ে দেয় বাবুই পাখির বাসা বানানোর দক্ষতা। একসময় গ্রামগঞ্জে পথের ধারে দাঁড়িয়ে থাকা তালগাছে বাবুইদের দেখা যেত এদের নিপুণ কারুকার্যে তৈরি করা ঘরবাড়ি। সময়ের চক্রে এদের এখন আর খুব একটা দেখা যায় না। এমন সময়ে রাজবাড়ী শহরের লোকশেড বদ্ধভূমি এলাকার তালগাছে দেখা মিলেছে শতাধিক বাবুই পাখির। আর ছোট্ট ঠোঁটে বয়ে আনা খড়কুটো দিয়ে নিখুঁত বুননে তৈরি ঝুলে থাকা ঘরগুলি মুগ্ধ করছে স্থানীয়দের। এখানে আসে সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে অনেক লোকজনই দেখতে আসে এবং ভালো লাগে দেখতে আসতে, মানে ঘুরতে আসতে দেখে ভালো লাগে, কারণ অরিজিনালি দেখা যায় না এরকম বাবুই পাখির বাসা। বাবুইয়ের বাসাগুলো যেমন দৃষ্টিনন্দন তেমনি মজবুত, দমকা বাতাসেও উড়ে যায় না। আশেপাশের গ্রাম থেকে অনেকেই আসছেন বাসাগুলো দেখতে। আমাদের এই এলাকাতে লোকশেড এই বদ্ধভূমি এলাকাতে একটা গাছে এই বাবুই পাখি বাসা করেছে। প্রতিদিন বিকালে সন্ধ্যায় অনেক লোক দেখতে আসে। প্রচুর তাল গাছ ছিল, এখন আসলে এই তাল গাছগুলো বিভিন্ন লোকজন কেটে ইটভাটা সহ বিভিন্নভাবে বিক্রি করছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে এই তাল গাছ। এই অবস্থায় মানুষকে পরিবেশ সচেতন ও সহানুভূতিশীল হবার পরামর্শ দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এদের যদি বসবাসের যে জায়গাটা আমরা যদি তাদের কোনো রকমেই ব্যাঘাত সৃষ্টি না করি, উপদ্রব না করি, তাহলে তারা সেখানে নিশ্চিন্তে বসবাস করবে এবং তাদের বংশ বিস্তারের মাধ্যমে এই পাখির যে বিলুপ্ত হতে যাচ্ছে সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। ছোট্ট বাবুই পাখি বাসা বাঁধে শুধু তাল গাছেই, তাই এদের বাঁচাতে পথের ধারে কিংবা জমিতে বেশি বেশি করে তাল গাছ রোপণের পরামর্শ পরিবেশবিদদের। মনিরা কাজরি, ৭১। সাধু সন্ন্যাসী আর বাউলদের উপস্থিতিতে জমে উঠেছে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়ের বৈশাখী উৎসব ও পুণ্যার্থী মেলা। মহাস্থানগড় হযরত শাহ সুলতান বলখির রহমতুল্লাহ আলাহির মাজারে প্রতি বছরের মতো এবারও বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার সাধু সন্ন্যাসী আর পুণ্যার্থীদের ঢল নামে। জারি সারি আর মারফতি গানে মুখর হয়েছে এবারের উৎসব। এস.এম. আবু সাইদের প্রতিবেদন। বৃহস্পতিবার মেলার দিন হলেও সপ্তাহখানেক আগ থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীরা এখানে এসে আস্থানা গেড়েছেন। দিনভর কাঁসা ও ঢাকঢোলের মতো যন্ত্রের বাজনায় এখন মুখর প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্রনগর। মেলায় বসেছে মিষ্টান্ন আর নানা প্রকার খেলনা ও প্রসাধনী সামগ্রীর পসরা। এছাড়া মহাস্থানের প্রসিদ্ধ কটকটির দোকানগুলো সেজেছে নতুন সাজে। বংশ পরম্পরায় কয়েকশো বছর ধরে এখানে বার্ষিক উৎসব আয়োজন হয়। কথিত আছে মহাস্থানগড়ের এই মাজারে বসে ইংরেজদের হঠাতে ফকির বিদ্রোহের পরিচালনা করেছিলেন ফকির মজনু শাহ। এক পর্যায়ে তিনি বিজয়ী হয়েছিলেন। ইংরেজদের বিরুদ্ধে এই বিদ্রোহকে স্মরণীয় করে রাখতেই আয়োজন। শাহ সুলতান ওনার মাজার জিয়ারত করব, এই জিয়ারতের উদ্দেশ্যে এবং মেলার উদ্দেশ্যে দুটাই। তারপরে বোরহানুদ্দিন আছে, ওখানেও যাব সেই মাজারে। নিয়ত করে আসছি, হ্যাঁ আল্লাহর কাছে নিয়ত করে আসছি, হ্যাঁ মাজার দোয়া করবো, বেড়াবো। ইনারা ওলি হয়ে আল্লাহ রহি হয়ে এই দেশে আসছে ইসলাম কায়েম করছে। দোয়া দরু করলে হয়তো আমাদের কিছু গুনাহ মাফ হতে পারে। এই দিনে ধর্মপান মুসলমানরা ইবাদত বন্দেগীর জন্য হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে অবস্থান নিলেও সাধু সন্ন্যাসী মারফতি বাউল গায়কেরা অবস্থান নেন পশ্চিম পাশের আমবাগানে। মনোবাসনা পূরণে মাজারের পশ্চিম পাশে দুধ পাথরে কেউ কেউ দুধ ঢালেন। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত প্রশাসন। দর্শনার্থীদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 5 শতাধিক পুলিশ। যারা দর্শনার্থী আছে তাদের নিরাপত্তার জন্য 5 শতাধিক পুলিশ এখানে মোতায়েন করা আছে। এখানে পোশাকে পুলিশ সহ সাদা পোশাকে এবং অন্যান্য যারা গোয়েন্দা বিভাগ আছে তারাও এখানে কর্মরত আছে, যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা না ঘটে। বিশেষ করে যারা এখানে মাজার ভক্তের লোকজন আছে তারা যেন নিরাপদে এই ওরসটা করে নিজ বাড়িতে ফেরত যেতে পারে, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এস.এম. আবু সাইদ, ৭১, বগুড়া।